গ্রাম বাংলার গভীর রাতে ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন রামধনু হরর চ্যানেলকে। স্যাটেলাইট ফিভার নাইট অবলম্বনে আজকের গল্প অলৌকিক, লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়। আজ বিগত 2 বছর বিকম পাস করে বসে আছি। অনেক চাকরি খুঁজলাম, দিনের পর দিন পথে ঘাটে ঘুরে বেড়ালাম, কোথাও কোনো চাকরির সন্ধান পেলাম না। কত বড় বড় অফিসে ঘুরেছি, কত ছোট অফিস, মাঝারি ধরনের অফিস, কোনো অফিসেই একটি কাজের সন্ধান পেলাম না। যেখানে যাই গেটে একটি বোর্ড ঝোলানো আছে, নো ভ্যাকেন্সি। আজ বড্ড ক্লান্ত। বছর খানেক ধরে দৌড়তে দৌড়তে তিনটে জুতো পায়ের চটি ছিঁড়ে গেছে। আজ সেই চটিটিকে সারিয়েছি মুচির কাছ থেকে নিয়ে, হাঁটতে হাঁটতে প্রখর রোদে গিয়েছে একটা গাছতলার একটা ছাউনির নিচে এসে একটা বেঞ্চে বসলাম, একটা পার্কের মধ্যে। মাথার উপর সূর্য জ্বলজ্বল করছে, রোদের সেই প্রচন্ড গরম, আগুনের তাপ। কখন ওই বেঞ্চটায় এসে বসে ক্লান্ত শরীরটা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেক সকালে বেরিয়েছিলাম বাড়ি থেকে কাজের সন্ধানে। হট করে নিদ্রাটা টুটে গেল। দেখলাম সন্ধে হবে, অস্ত্র যাচ্ছে। এমন সময় ধর্মনিয়ে ওই পার্কের ভেতরে বেঞ্চটার ওপর থেকে উঠে বসলাম। উঠে আবার হাঁটা শুরু করলাম কলকাতার এ গলি ও গলি সে গলি। ঘুরতে ঘুরতে গিয়ে পড়লাম এমন একটা রাস্তায়, রাস্তাটা প্রচন্ড সরু, সব আগেকার দিনে পুরনো বাড়ি, বিশাল অট্টালিকা। তারই মাঝখানে গলির মধ্যে একটা চুন খসে যাওয়া বাড়ি। সেই বাড়ির দেওয়ালে একটা টিনের বোর্ডে লেখা আছে জেনারেল ট্রেডিং কোম্পানি। বাড়িটি দোতলা, দেখে মনে হলো বহু পুরনো, কারণ একদিকে দেওয়াল খসে পড়েছে, চুন খসে পড়েছে। ঘরের ভেতরে একতলা সেই পাইপ ভেঙে জল নালা দিয়ে গড়িয়ে যাচ্ছে। আমি ওই নালাটাকে একটু এগিয়ে গেলাম, ডিঙিয়ে গিয়ে দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলাম প্রচন্ড অন্ধকার ভেতরটা। আর আগেকার দিনে সেই ঘোরানো ইটের সেই সিঁড়ি, ভেতরটা উঠে ঘুরে ওপরে উঠতে হয়। ভেতরটা প্রচন্ড অন্ধকার, ঘুটঘুটে। তার মধ্যে ছোট্ট একটা মাথার উপর একটা বাল্ব জ্বলছে। সেই বাল্বের আলোতে দেখতে পেলাম সে ভাঙা, এক একটা দিক ভাঙা সিঁড়ির কোণগুলো। খুব যত্নে পা ফেলে ফেলে আমি আস্তে আস্তে উপরে উঠতে লাগলাম। হঠাৎ গায়ের মধ্যে একটা ঠান্ডা বরফের মতো একটা হাওয়া পাশ দিয়ে বয়ে গেল। আমি ছট করে দাঁড়িয়ে পড়লাম। কি ব্যাপার? আস্তে আস্তে উপরে উঠতে লাগলাম। কোনো মানুষের কোলাহল কিচ্ছু শোনা যাচ্ছে না। এটা কি সত্যি অফিস? তো লেখা তো ছিল বাইরে জেনারেল ট্রেডিং কোম্পানি, কিন্তু এত অন্ধকার, নিশ্চুপ। ওপরে উঠলাম, দেখলাম একটা কালো রঙের বড় দরজা। দরজাটাকে ভেজানো ছিল। দরজাটাকে হাত দিয়ে ঠেলার সঙ্গে সঙ্গে দরজাটা ফাঁক হয়ে গেল। ভেতরে একটা বাল্ব জ্বলছিল। সেই বাল্বের বাইরে প্রখর রোদে থেকে আসার পর অন্ধকারে যখন প্রবেশ করেছি, চোখের মধ্যে সবই অন্ধকার লাগছে। সেই আলোতে বুঝতে পারলাম কি, দেখলাম 5-6টা লোক সেই ঘরের ভেতরে হাঁটাচলা করছে। সবারই মাথায় একটা অদ্ভুত ধরনের টুপি। কি করব, আমি দাঁড়িয়ে আছি। এমন সময় ভেতর থেকে একজন ভদ্রলোক বেরিয়ে এলো।
কাউকে খুঁজছেন? আমি বলে উঠলাম, হ্যাঁ, আমি একটা চাকরির জন্য এসছি। চাকরি খুঁজছেন? দাঁড়ান, আসুন আমার সঙ্গে। আমার হাতে ধরাই ছিল সেই খামটা, দরখাস্তের খামটা। আমি ওই ভদ্রলোকের পেছন পেছন এগিয়ে গেলাম। দেখে মনে হলো ওই ভদ্রলোক এই অফিসে হয়তো 5 ফরমাস খাটে, নয় পিয়ন, নয় কেয়ারটেকার, নয় কেউ একজন স্টাফ হবে। ভদ্রলোক নিয়ে গেল আমাকে একটি দরজা বন্ধ করা একটা চেম্বারের কাছে। দরজাটাকে বাইরে একটা বেল ছিল, বেলটা টিপতে প্যাঁক করে আওয়াজ হতেই ভেতর থেকে আওয়াজ হলো, ভেতরে আসুন। একটা মোটা সোটা, একটা গোল গোল রিংওয়ালা চশমা পরা একটা ভদ্রলোক চেয়ারে বসেছিল, সামনে টেবিল, মাথা নিচু করে। কি চাই? মাথাটা তুলে জিজ্ঞেস করলো। আবার মাথাটা নিচু হয়ে গেল, হাতের পেন। বেড়াটা বলল, বাবু, ইনি এসছেন, একটা চাকরি খুঁজছেন। কি চাকরি? চাকরি করবেন? আমি মাথা নাড়লাম, বললাম হ্যাঁ। হাতটা এরম করে মাথা নিচু করা অবস্থায় গোল গোল সেই চশমা এরম করে নিয়ে মাথাটা, হাতটা বাড়িয়ে দিল। আমি হাতের মধ্যে সেই দরখাস্তর খামটা এগিয়ে দিলাম। উনি খামটাকে থেকে দরখাস্তটা পড়তে লাগলেন। পড়ে আমাকে মাথা উঁচু করে বললেন, ও, আপনি গ্র্যাজুয়েট, বিকম পাস, চাকরি করবেন? আমি বললাম হ্যাঁ। তা আমি বাবা 150 টাকার বেশি মাইনে দিতে পারবো না এখন। আগে তোমার কাজ দেখব, কেমন কাজ, দেখে তোমাকে আমি কাজ দেখে মাইনে বাড়াবো। যদি তুমি কাজ করতে পারো, এখানে টিকতে পারো। আমার তখন 150 টাকা মাইনে শুনে আমি ওনার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছি। কি হলো, 150 টাকা খুব কম হয়ে গেল? আমি বললাম, না না না। তাহলে রাজি আছেন তো? আমি বললাম, হ্যাঁ, খুব খুব রাজি আছি। আমি তো খুঁজে বেড়াচ্ছিলাম 50 টাকার বেতন হলেও চলবে, কারণ আমার বাবা আজ বৌদ্ধ নিয়েছে, রিটায়ার হয়েছে। যেটুকু পেনশন পায়, ওই পেনশনে আমার মা, আমি, বাবা তিনজনে কোনো রকমে হয়ে যায়। বাবারও বয়স হচ্ছে, মায়েরও আস্তে আস্তে বয়স হচ্ছে। কিন্তু আজ পাস করার পর 2 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি, কোথাও একটা চাকরির জোগাড় করতে পারিনি। আজকের এই চাকরির কথাটা শুনে আমার মাথার ভেতরটা যেন পাগলের মতো হয়ে যাচ্ছে। কেমন আনন্দের মধ্যে, বুকের মধ্যে কেমন যেন আনন্দের উচ্ছ্বাস ফেটে পড়ছে। আমি মনের মধ্যে আনন্দটাকে চেপে রেখে সামনে বসে থাকা ভদ্রলোক বললেন, ম্যানেজার উনি, বিয়াটাকে বললেন, মেটাবাবুকে একটু পাঠিয়ে দিন। মেটাবাবুকে ডাকতে চলে গেলেন। বুঝতে পারলাম ইনি এই অফিসের পিয়ন অথবা অন্য কেউ কিছু স্টাফ। যথারীতি মেটাবাবু এলেন, বলল, দেখুন, ইনি চাকরি করবেন, আর ওই যে পারেকবাবুর জায়গাটা এনাকে দিন। তা কে পারেকবাবু, কোথায় চাকরি করতেন? মেটাবাবুকে বললেন, আর একটি কথা শুনুন, ওনার সঙ্গে মাইনের কথা ঠিক হয়ে গেছে, 150 টাকা বেতন, আর যা যা কাজ আপনি নিয়োগপত্রে লিখে দেবেন। মেটাবাবু মাথা নেড়ে বাইরে বেরিয়ে গেলেন। বেরোনোর সময় আমাকে বললেন, আসুন আমার সঙ্গে। আমিও নমস্কার করে ম্যানেজারবাবুকে নমস্কার করতে ঘর থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমাকে দূরে চেয়ার টেবিলটা দেখালেন। কোণে একটি চেয়ার, একটি টেবিল রয়েছে। বলছে, এইটা আপনার টেবিল, এইটা আপনার চেয়ার। পাশে 6-7 জন লোক স্টাফেরা কাজ করছিলেন চেয়ার টেবিলে। হঠাৎ আমাকে দেখে উঠে দাঁড়ালেন। আমি গিয়ে যখন ওই চেয়ারটা দেখালেন, আমাকে বললো, এই চেয়ারটায় বসুন, আমি আপনার নিয়োগপত্রটা বানিয়ে নিয়ে আসছি। আমি মাথা নাড়লাম। নিয়োগপত্র মিন্স অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমি টেবিলের সামনে গিয়ে চেয়ারটা টেনে যেই চেয়ারে বসেছি, কাঁপ করে উঠেছি। উঠতেই মনে হলো যে কারো শরীরের ওপর যেন আমি বসে পড়েছি। ভালো করে আবার চেয়ারটাকে তাকালাম, এদিক ওদিক, দেখলাম তো কেউ নেই। কিন্তু
আমার ভেতরে তখন একটা শরীর দিয়ে একটা ঠান্ডা একটা হিম শৈত্য প্রবাহ যেন বয়ে গেল। কিরকম যেন শরীরটার মধ্যে হলো যে যখন চেয়ারটায় বসলাম, তারপর মনে মনে ভাবলাম এত টাকা বেতন, ভয় ফেলে তো চলবে না, যেই হোক। না না, আমার মনের মধ্যে আজকে আনন্দের জন্য মাথা পাগলের মতো হয়ে গেছে। আমি কি উল্টো পাল্টা ভাবছি। না না না, ওসব কিছু না, নিজের মনকে সান্ত্বনা দিলাম। যেই হোক, আমি চেয়ারে গিয়ে আবার বসলাম। বসার পর 1-2 মিনিট একটু অনুভব করলাম কারোর যেন শরীরের ওপর বসে পড়েছি, কিন্তু আস্তে আস্তে সেই অনুভবটা পরিষ্কার হয়ে গেল, কেউ নেই। আমি পরিষ্কার চেয়ারে বসলাম। টেবিলের ওপর আমার রাখা একটা কাঠের টেবিলের ওপর কাচের প্লেট দিয়ে আটকানো, তার মধ্যে একটা বড় লেজার খাতা, একটা বড় খাতা, একটা টং করে বাজানোর একটা বেল, একটা গ্লাসে জল দেওয়া, একটা গ্লাসে ঢাকনা দেওয়া, একটা পেনের সেট, 2টো পেন, একটা লাল নীল ডট পেন, একটা এমনি পেন, একটা পেন্সিল ঢোকানো, আর একটা ডেট ক্যালেন্ডার সামনে রাখা। খানিকক্ষণ বসে আমি লেজারের মলারটা তুলে এরকম করে দেখছি, মাথা নিচু করে। ঠুম করে একটা আওয়াজ হলো। আওয়াজ হতে আমি এরকম করে মাথাটা তুললাম, দেখলাম আমার সামনে থেকে একটা গ্লাস এরকম করে উঠে গেল। উঠে গিয়ে ওপর করে ঠকঠাক 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 করে কেউ যেন জল খাচ্ছে। জল যে খেলে একটা যে অনুভবে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা আমি ফিল করলাম। আবার গ্লাসটা আস্তে আস্তে নিজের চোখের সামনে, বিশ্বাস করতে পারছি না, টেবিলের উপর রইল। আবার ঢাকনাটা কেউ যেন আটকে দিল। খানিকক্ষণ পর আমি ঠকঠক ঠকঠক করে বসে কাঁপছি। এমন সময় আমার হাতে এসে মেটাবাবু অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে গেল। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নিয়ে ওই কাঁপতে কাঁপতে আমার ভয়ের কথাটা ভুলে গেছি। অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে যখন 150 টাকা বেতন, আমার কাজের সম্বন্ধে লেখা, সব কিছু মাথা থেকে আউট হয়ে গেছে। তখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে মনের খুশিতে মনের মধ্যেই আমি আওড়াচ্ছি, কখন কি বাবা মাকে জানাবো। বাবা মা পথে বসে থাকে আমার কাজের অপেক্ষায়, যদি কোনো খবর পাই। আজও হয়তো বসে আছে। কিন্তু যাই হোক, কাজ শেষে 5:30টার সময় ছুটি হতে আমি বেরিয়ে পড়লাম। বাড়িতে আসতেই দেখি বাবার মা ওই বারান্দা যেমন প্রতিনিয়ত বসে থাকে, রাস্তার দিকে পথে চেয়ে আজও বসে আছে। আমি ওপরে উঠে এলাম, দোতলায় উঠে এসে দেখলাম আমাদের এই বাড়িটি, যেটা বাবা মা থাকে, এটা পৈতৃক ভিটে। বাবা রিটায়ার করেছেন বহু বছর, যেটুকু পেনশন পায় কোনো রকমে আমার 3 জনে ডাল ভাত জুটে যায়। তাই বাবাকে এসেই আগে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে দিয়ে খুশির খবরটা শোনালাম। বাবা খুশি হলেন বটে, হঠাৎ আমার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, এটা কি পড়েছো? কোথায় গেছলে? বললো, বাবা আমি এই অফিসে গেছিলাম একটি চাকরির খোঁজে, এখানে আমার আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়েছে। বাবা বললো, দেখো তো আয়নাতে তাকিয়ে। দেওয়ালে একটি আয়না লাগিয়েছিল, লাগানো তো অবস্থায় আমি মুখটা দেখলাম, সত্যি তো কেমন অদ্ভুত লাগছে। একটা মাথায় সবাই যেমন একটা গুজরাটি টুপি পরে হাঁটছিল, বা ম্যানেজার বাবু যেমন টুপি পরেছিল, হঠাৎ আর আমার মাথায় এলো কি করে? কে দিয়ে পরিয়ে দিয়ে গেল? আমার সঙ্গে তো কি রসিকতা করছে? আমি মনে মনে ভাবলাম, না না, কে করবে রসিকতা? মাথা থেকে টুপিটা নিয়ে দেওয়ালের এক কোণে ফেলে দিলাম। যাই হোক, যথারীতি পরের দিন সকালবেলা আবার চান টান খাওয়া দাওয়া করে অফিসে গেছি। অফিসে যথারীতি কাজকর্ম করছি। বেয়ারা এসে আমাকে বলল, ম্যানেজারবাবু আপনাকে ডাকছে। যথারীতি ম্যানেজারবাবুর কাছে গেলাম। কাজকর্ম অসুবিধা হচ্ছে না তো? আমি বললাম, না না, কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে করুন। আর আগামীকাল আপনাকে একটা লেজার কমপ্লিট করতে হবে 3-4 দিনের মধ্যে। সেই লেজারটা কমপ্লিট হয়ে গেলে আমাদের অডিটর এখানে আসবে অডিট করতে। আপনি লেজারটা ভালোভাবে করবেন আর লেজারের অ্যাকাউন্টগুলো ভালো করে মিলিয়ে নেবেন। আমি মাথা নাড়লাম, ঠিক আছে। কিছুক্ষণ
বাদে আমি ডিপার্টমেন্ট ওই চেম্বার থেকে বেরিয়ে এলাম ম্যানেজারবাবু, আমার চেয়ারে বসলাম। বসার পর আমি লেজারটা লিখবো বলে রেডি হচ্ছি, এমন সময় হাতে ওই লাল নীল পেনটা, ডট পেনটা নিয়ে লেজারটা ধরতে যাচ্ছি। হঠাৎ লাল নীল পেনটা কেউ শক্ত করে হাতে ধরে রেখেছে, হাত থেকে ছাড়ছে না, কিছুতেই ছাড়ছে না। কিন্তু সেইটা বাজে বিকেল 5টা 5:30 হবে, কারণ সবাই তখন অফিস ছেড়ে ছুটি হয়েছে, বেরিয়ে গেছে, আমি একা বসে আছি। আমি ভাবছি যে কি হবে, ছাড়ছে না, রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছি। যথারীতি উঠে দাঁড়িয়েছি, পিয়ন এসে বললো আপনি বাড়ি যাচ্ছেন? হ্যাঁ বললাম হ্যাঁ। বললো লেজারটা আরম্ভ করলে? ম্যানেজারবাবু বলছিলেন যে, আর না, কাল পরশু থেকে আরম্ভ করবো। বললো ঠিক আছে। আমি বেরোতেই ওই বেয়ারাটা, সবাই চলে গেছে, অফিস ফাঁকা, বেয়ারাটা সঙ্গে সঙ্গে এসে দরজাটা তালা মেরে হুড়ুম দিয়ে আমার ওই ঘোরানো সিঁড়ি দিয়ে অন্ধকার দিয়ে নেমে চলে গেল দৌড়ে। আমি আস্তে 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 নামতে লাগলাম। এই করতে করতে আমার ওখানে 7-8 দিন হয়ে গেছে কাজ। আজকে লেজারটাকে সকালবেলা ম্যানেজারবাবু একবার রিমাইন্ড দিয়েছে, লেজারটা কিন্তু আজকে কমপ্লিট হওয়া চাই, বুঝলেন? আমি বললাম হ্যাঁ, আজকে আমি কমপ্লিট করে দেবো, রাত্রি 8টা পর্যন্ত থেকে কমপ্লিট করে দেবো। যথারীতি আমি লেজারটা খুলে ঠিক করতে বসেছি। লেজারটা খুলে যখন ঠিক করছি, হঠাৎ খেয়াল হলো লেজারটার পাতায় পাতায় সব লেজারের বাকিও এগুলো সে অন্য হাতের লেখা, আমার চেয়েও ভালো হাতের লেখা কে কমপ্লিট করে একদম হিসেব মিলিয়ে লাল কালি দিয়ে, হিসেব মিলিয়ে লাল কালি দিয়ে অঙ্কগুলো লিখে রেখেছে, অ্যাকাউন্টসটাকে মিলিয়ে দিয়েছে। এবার পরের দিন, সেদিন ছিল বুধবার দিন, পরের দিন বৃহস্পতিবার, ম্যানেজারবাবু দেখতে চাইবে। সকালবেলায় আমি ম্যানেজারবাবু ডেকেছে, ডাকার পর আমাকে বলছে লেজারটা নিয়ে আসুন। আমি লেজারটা আবার গিয়ে টেবিল থেকে গিয়ে নিয়ে গেছি। লেজারটা নিয়ে যেতেই ম্যানেজারবাবু সব উল্টে উল্টে দেখি চোখটা ছানা মারা হয়ে গেছে। বলছে এটা কার হাতের লেখা? এটা আপনার? আপনার তো এই হাতের লেখা নয়, আপনার তো আগের পাতাগুলো লেখা, এটার সঙ্গে তো কোনো মিলছে না। আমি বললাম আমি জানি না এটা কার হাতের লেখা। ম্যানেজারবাবু কিন্তু বুঝতে পেরেছে এটা মিস্টার পারেকের হাতের লেখা, কারণ পারেকের হাতের লেখার একদম হুবহু মিল। ম্যানেজারবাবু বললেন আমাকে, আগে যিনি ছিলেন মিস্টার পারেক, ওই কাজের এই চেয়ার টেবিলের মায়া এখনো ছাড়তে পারেনি। উনি খুব কাজ পাগল লোক ছিলেন, তাই বোধহয় আপনাকে দায়িত্বটা দিয়েছি, উনি সহ্য করতে পারেননি, তাই নিজেই কমপ্লিট করে লেজারটা কমপ্লিট করে রেখে দিয়েছে। বলো যাক, ভালোই হলো, আপনার লেজারটা কমপ্লিট হয়ে গেছে, কালকে অডিট করবেন, লোক আসবে, আপনার সঙ্গে পিয়ন দিয়ে দেবো, পিয়ন আপনার সঙ্গে সারাক্ষণ থাকবে। আমি বলি বেশ ভালো কথা। এবার পরের দিন খবর হলো অডিটারে খুব জ্বর এসছে, অডিটার আসতে পারবে না। এবার আমাকে ম্যানেজারবাবু ভেতর থেকে ডেকেছে, ডেকে খবর দিল, বলছে একটা আশ্চর্যের ব্যাপার আপনি অনুভব করেছেন কিছু? বললো দেখুন, আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম। মানুষ মরে গেলে ছাই হয়ে পুড়ে যায়, কিন্তু মানুষের প্রেতাত্মা যে এখনো ঘুরে বেড়ায়, এটা আমি নিজে উপলব্ধি করলাম। বললো আপনি কেন এখানে? আপনার জায়গায় আরো 3-4 জন কাজে এসেছিল, কেউ 1 দিন, কেউ 2 দিন, কেউ 3 দিন ম্যাক্সিমাম, এর বেশি কেউ থাকতে পারিনি। তবু তো আপনি নেই করে আজকে 10-15 দিন হয়ে গেল কাজ এখানে। বললো আপনাকে একটা কথা বলবো। আমি বললাম ম্যানেজারবাবুকে। ম্যানেজারবাবু বললো বলুন। বললো এই যিনি পারেক সাহেব ছিলেন, গয়া জানেন? গয়ার পিণ্ডদান হয়। বললাম হ্যাঁ জানি। বললাম ওইখানে গিয়ে এনার নামে একটা পিণ্ডদান
যদি করে দেন আমার মনে হয় না প্রেতাত্মাটা চলে যাবে, এনার আত্মা শান্তি পাবে। বললো ম্যানেজারবাবু আমাকে বলে বসলো, তুমি করে দেবে? তোমার যাবতীয় খরচা, যাতায়াত খরচা, ছুটি, বেতন সমেত তোমার সমস্ত কিছু আমি মঞ্জুর করে দিচ্ছি। আমরা এই অফিস এখান থেকে উঠিয়ে নেবার অনেক চেষ্টা করেছি, কোথাও পাচ্ছি না, এত কম টাকা, এত এরকম অফিস। কিন্তু এই অফিসে অন্য কোনো নেই ডিস্টার্ব, এই একটি অসুবিধা, এই একটি ভয়, আর অন্য কোনো কিছু নেই। তখন বললো, আপনি তাহলে এক কাজ করুন না, আপনি শনিবার চলে যান সকালবেলায়, কালকে শুক্রবার, কালকের দিনটা অফিস সকাল সকাল বেরিয়ে যাবেন, রাতি করে শনিবার সকালে বেরিয়ে যান, শনিবার গিয়ে পৌঁছলে রবিবার পিণ্ডদান করে সোমবার আবার ব্যাক করে চলে আসবেন। আপনার পুরো ছুটি, বেতন সব, ছুটি, টাকা পয়সা সব আমি অফিস থেকে ব্যবস্থা করে দেবো, কালকে আগামীকাল ক্যাশ থেকে দিয়ে নেবেন। আমি বললাম ঠিক আছে। খানিকক্ষণ পর আমি চেম্বার ছেড়ে আমার চেয়ারে এসে বসেছি। এবার সবাই চলে গেছে, আমি বসে আমার কাজগুলো করছি। হঠাৎ মনে হলো খট খট খট, কেউ আমার সামনে হেঁটে চলে বেড়াচ্ছে। আমি মাথাটা তুলতেই দেখলাম নিস্তব্ধতার ঘরের মধ্যে একটা কঙ্কাল হেঁটে বেড়াচ্ছে। চোখ দুটো আগুনের মতো জ্বলছে কঙ্কালটার। আর পরীক্ষার হলে যেমন স্কুলের মাস্টার শিক্ষক যেমন গার্ড দেয় পেছনে হাত দিয়ে, একবার এদিক একবার ওদিক, ঠিক কঙ্কালটা আমার সামনে ওইভাবে একবার এদিক একবার এদিক হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আমি দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি ভয়ে ঠক ঠক করে কাঁপছি চেয়ারে বসে। উঠে পালাবো কি না, পালাতে গেলে তো আমাকে আমার ঘাড় মুটকে দেবে। একদম দরজা গার্ড করে হাঁটছে উনি, কঙ্কালটা। আমি কোনো রকমে চুপ করে বসে রইলাম। আস্তে আস্তে কিছুক্ষণ পর মিলিয়ে গেল। মিলিয়ে যেতেই আমি উঠে পড়লাম চেয়ার ছেড়ে উঠে পড়তেই আমাকে বেয়ারা বলল, বাবু আপনি বাড়ি যাচ্ছেন? আমি বললাম হ্যাঁ। হঠাৎ খানিকক্ষণ পর বেয়ারাটা বললো, দাঁড়াল, আমি দরজাটা আটকে দিই। তাহলে দরজাটা লাইটটা নিভিয়ে দরজাটা তালা দিয়েই আমাকে ওভারটেক করে সিঁড়িতে দৌড়ে দৌড়ে নেমে গেল। আর আমার পেছন থেকে একটা কিরকম একটা ঠান্ডা বাতাস আর একটা বিদঘুটে একটা গন্ধ আমার নাকের মধ্যে এসে লাগলো। আর ঠিক আমার এই কাঁধের মধ্যে একটা এইরকম কঙ্কাল স্ক্যালিটনের আঙুলগুলো আমার কাঁধে পেছনে এসে পড়লো। এসে বলল, কোথায় যাচ্ছিস? আমার নামে গোয়ায় গিয়ে পেন্ডি দিবি? আমি তখন ভয় ঠক ঠক করে কাঁপছি। আমি বললাম, না সাহেব, আমি কোথাও যাব না, আমি আপনার নামে পিণ্ডি দিতেও যাব না। এইখানে তুই আর কাজে আসবি? না, আমি আর কাজ করতে আসবো না এখান থেকে আজ চলে যাবি তো? আমি বললাম হ্যাঁ চলে যাবো, আমি আর কাজে আসবো না, এই আপনার পায়ে পড়ি। বললো, দেখ নইলে খলার তোর ঘাটটা এক্ষুনি মুটকে দেবো, তোর প্রাণটা এইখানে আমি নিয়ে নেব। আমি সঙ্গে সঙ্গে আমি বললাম, আমাকে ছেড়ে দাও তারেক সাহেব, আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে আসবো না, তোমার পায়ে পড়ি। বলতে বলে যা, বলতে ঠেলা দিল। আমি সিঁড়ি দিয়ে ওপর থেকে গড়াতে নিচে এসে পড়লাম। কখন জ্ঞান এসছে জানি না, আমার কপালে এরিয়াটা ফেটে গেছিল। পরের দিন সকালবেলা দেখছি বাড়ির বিছানায় শুয়ে আছি, আমার মাথায় একটা ব্যান্ডেজ লাগানো, রক্ত ভেসে যাচ্ছিল। বাড়ি থেকেই আমার রেজিগনেশন চিঠিটা পাঠালাম ম্যানেজারবাবুকে। আমি আর রাস্তায় ও মুখ আর হইনি কোনোদিন। এক ভয়ের গল্প শুনলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা এক ভূতের গল্প। যদি ভালো লাগে লাইক অতি অবশ্যই দেবেন, কমেন্টস করতে ভুলবেন না, খারাপই হোক ভালোই হোক। আর যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অতি অবশ্যই যারা গল্প শুনছেন নোটিফিকেশনটা অন করে রাখবেন। পরবর্তী দিনে আবার এরকম কোনো ভয়ের গল্প আপনাদের কাছে নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।